স্বাগত bdvs24.com এর সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই দিনের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন সরকার, আসিফ মাহমুদ। গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মাইকে ঘোষণা দিয়ে লোক ডেকে মারধরে আহত 15। রায়ের বাজারে আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলায় আহত 4 পুলিশ সদস্য। ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানো ট্রাম্পের পরিকল্পনা স্থগিত করলেন মার্কিন বিচারক। বাইডেনের নিষেধাজ্ঞা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প। পাবেন না গোয়েন্দা সংস্থার ব্রিফিং। হামাস আজ 3 জিম্মিকে মুক্তি দিচ্ছে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে সরকার, আসিফ মাহমুদ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল শুক্রবার তিনি একথা বলেন। তিনি বলেন, প্রথমত এটা অন্তত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐকমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসাই কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হোক না কেন, আমরা এদেশের জনগণের প্রতিনিধিত্ব করি। ফলে 5 আগস্টের পরে জনগণ যে আকাঙ্ক্ষা ও চাওয়া জায়গা আছে সেগুলো প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে, আমি বিষয়টি সাধুবাদ জানাতে চাই। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা, আইনি কাঠামো কি হবে এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। বিচারক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত, সেক্ষেত্রে সরকার সকল প্রতিক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। আমি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের জনগণের চাওয়া প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সরকারের এই উপদেষ্টা বলেন, 5 আগস্টের পরিবর্তনের পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। একটি গণঅভ্যুত্থান যারা ঘটায়, পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে যাদের সম্পৃক্ততা না থাকার কারণে আমরা অতীতে দেখেছি যে অভ্যুত্থানের অর্জনগুলো সব নষ্ট হয়ে যায়। 90-এর গণঅভ্যুত্থানের পরেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এ বিষয়গুলো বিবেচনা করেই যারা স্বৈরাচার পতনের আন্দোলনে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে তারা একটি দল গঠনের চিন্তা করেছে। তাছাড়া 5 আগস্টের পর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অনেকেই কোনো রাজনৈতিক ব্যানারে যাননি। আসিফ বলেন, বর্তমানে তাদের ভেতরের রাষ্ট্র গঠনের স্পৃহা তৈরি হয়েছে। এই শক্তিটাকে সংহত করার জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দল গঠনের সিদ্ধান্ত হলেও এ দলের কোনো নাম এখনো চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন দলটির আত্মপ্রকাশের বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। ছাত্রদের নতুন দলে সরকারের কোনো প্রতিনিধিত্ব থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের নীতিগত অবস্থা হলো, বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্য থেকে কেউ যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে তাদের সরকারের থাকাটা ঠিক হবে না। কেউ যদি এই প্রক্রিয়ার সঙ্গে যায় তো অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে তবে সেখানে যাবে, কারণ এই সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার দায়িত্ব নিয়েছে। পাশাপাশি দেশের সংস্কার এবং ফ্যাসিস্টদের বিচার কাজ শেষ করার দায়িত্বও তাদের উপর অর্পিত হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের কনফ্লিক্ট যেন তৈরি না হয় এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকেই সকল সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্বে দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে
তিনি থাকবেন কিনা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি জানিয়েছেন আসিফ মাহমুদ। এই বিষয়ে আমি ভাবিনি, কিছু বিষয় পর্যালোচনা করেছি, সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবাই জানতে পারবে। সরকার চায় সংস্কার, রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন। এক্ষেত্রে বিষয় দুইটি সাংঘর্ষিক হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে এলজিআরডি উপদেষ্টা বলেন, না, মোটেও সাংঘর্ষিক নয়। এই বিষয়গুলো পুরোটাই আমাদের সচ্ছিদ্ধার উপর নির্ভর করে। তিনি বলেন, এই সরকার স্পষ্টই একটি ইতিবাচক রাজনৈতিক কাঠামো নির্মাণের দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে। 5 আগস্টের পরে মানুষের মধ্যে এই মনোভাবই ছিল যে যেকোনো একটি রাজনৈতিক দলকে যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় তবে সেই ওই একই গণতান্ত্রিক ধারায় কাজ করবে। তবে এইসব বিষয়ে অনেকগুলো চ্যালেঞ্জ এই সরকার ফেস করেছে, কারণ সমাজের প্রত্যেকটি কাঠামোতেই স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। আসিফ মাহমুদ সংস্কার কমিশনের জমা হওয়া 6 রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই রিপোর্টগুলো যথাযথ স্টক হোল্ডারের কনসালটেশনের মাধ্যমে বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাঠ তৈরি হতে পারে। যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সময় বলে আসছিল বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয়, তারা এখন আবার এই বিদ্যমান কাঠামোতে নির্বাচনের কথা কোনো গ্রাউন্ড থেকে বলছে, এটা আমার স্পষ্ট নয়। সেটাও তাদের স্পষ্ট করতে হবে। একই সাংবিধানিক আইনকানুন রেখে নির্বাচন করলে সেটা স্বৈরাচার শেখ হাসিনার আমলের নির্বাচন থেকে কতটা আলাদা হবে সেটা আমার বোধগম্য নয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা বলেন, আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচন করে কোনো দলের হাতে ক্ষমতা দিয়ে দিই তাদের জন্য সরকার চালানো কঠিন হবে। এ কারণেই 6টা সংস্কার কমিশনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ এগুলো শাসনতান্ত্রিক, বাকি সংস্কারগুলো জনস্বার্থমূলক, যেগুলো সমান গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা মনে করি এখানে মিনিংফুল সংস্কারের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হতে পারে এবং সংস্কার কার্যক্রম ও আওয়ামী লীগের দৃশ্যমান বিচারের মাধ্যমে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হবে। গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মাইকে ঘোষণা দিয়ে লোক ডেকে মারধরে আহত 15। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগর ধীরামশ্রমের দক্ষিণেশ্বরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজন এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলে। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ফুটেজ দেখা গেছে কয়েকজনের মারধর করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ হিমেল, নাবিল আহমেদ, মোহাম্মদ হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু, বিশাল, ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার রাত 12:30টার দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আগরতলার প্রথম আলোকে বলেন, 15-16 জন তাজউদ্দিন মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এতে 12 থেকে 13 জন আহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ হামলার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত 1:45টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের নেতা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে ধীরামশ্রম এলাকার সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত 15-16 জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে। এতে বাধা দিয়ে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রামদা সহ বিভিন্ন অস্ত্র ছিল। অন্য শিক্ষার্থীরা আসার আগে ওই 15 জনকে ছাদ থেকে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে তাদেরও পেটানো হয়। এই বিক্ষোভ সমাবেশ থেকে শনিবার মাস্ট গাজীপুর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রায়ের বাজারে আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলায় আহত 4 পুলিশ সদস্য। রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে 4 সদস্যসহ 5 জন হামলার শিকার হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই আফজালুল হক, জসিমউদ্দিন, খোরশেদ আলম, সহকারী উপপরিদর্শক এএসআই সোহেল রানা এবং পুলিশের তথ্যদাতা আল আমিন। হামলাকারীদের চাপাতির কোপে আল আমিনের হাত কেটে এবং ভেঙে গেছে। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের আহত সদস্যরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে। ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানো ট্রাম্পের পরিকল্পনা স্থগিত করলেন মার্কিন বিচারক। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির 2200 কর্মীকে সমবেতনে ছুটিতে পাঠানোর পরিকল্পনা স্থগিত করেছেন একজন মার্কিন বিচারক। এই কর্মীদের ছুটিতে পাঠানোর বিষয়টি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে পদক্ষেপ নিলেন তিনি। এর আগে গতকাল শুক্রবারই এই বিচারক ইউএসএআইডিকে ভেঙে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কিছু পদক্ষেপ আটকাতে সামরিক নির্দেশের অংশ হিসেবে ওই স্থগিতাদেশ দেবেন বলে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইউএসএআইডির বিপুল সংখ্যক কর্মীর মধ্যে মাত্র 611 জনকে চাকরিতে বহাল রাখা হবে। ওয়াশিংটনে সংস্থাটির সদর দপ্তর থেকে ইউএসএআইডির চিহ্ন সরিয়ে ফেলার পর বিচারক ওই আদেশ দেন। গত বৃহস্পতিবার ইউএস এজেন্সির দ্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএআইডি ভেঙে দেওয়ার চেষ্টা রুখতে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা করা হয়। মামলার বাদী আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ ও আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন। মামলার ওপর শুনানিতে বিচারক ওই আদেশ দেন। কর্মীদের ছুটিতে পাঠানোর পরিকল্পনা স্থগিত করার এই আদেশ দেন ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট বিচারক কার্ল নিকোলাস। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছিলেন। বিদেশে ইউএসএআইডির মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র তার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সংস্থাটি কর্মীর সংখ্যা 10,000-এর বেশি। তাদের মধ্যে 2/3 ভিন্ন ভিন্ন দেশে কাজ করেন। হামাস আজ 3 জিম্মিকে মুক্তি দিচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা 3 জনকে আজ শনিবার মুক্তি দেবে হামাস। হামাসের পক্ষ থেকে এই 3 জনের নাম জানানো হয়েছে। সেই সঙ্গে সংগঠনটি জানিয়েছে ইসরায়েলের কারাগারগুলো বন্দী থাকা 183 জন ফিলিস্তিনিকেও আজ মুক্তি দেওয়া হবে। হামাসের পক্ষ থেকে যে 3 জনের নাম জানানো হয়েছে তারা সবাই বেসামরিক ব্যক্তি। তারা হলেন এলি শারাবি, ওহাদ বেন আমি ও অর লেভি। হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই 3 জনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। বলা হয়েছে এই 3 জনের পারিবারিক অবস্থা, তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে। এর আগে গতকাল জিম্মি ও নিখোঁজ থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ফোরামের পক্ষ থেকেও তাদের 3 জনের মুক্তির খবরকে স্বাগত জানানো হয়েছে। গত 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে এখন পর্যন্ত 18 জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও 383 জন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত 3 সপ্তাহের সময়সীমা হামাসের পক্ষ থেকে আরও 33 জন জিম্মি ও ইসরায়েলের পক্ষ থেকে 1900 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরায়েল বলেছে ওই 33 জিম্মির মধ্যে 8 জন মারা গেছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ড হামলা চালায় হামাস। জিম্মি করে গাজায় আনা হয় 251 জনকে। নিহত হন 1200 মানুষ। ওই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শুরু হয় যুদ্ধ। 1 বছরের বেশি সময় পরে চলা যুদ্ধে গাজায় অন্তত 47,500 মানুষ নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটা। জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় 2/3 ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজাবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা ও উৎকণ্ঠার দেশ দেখা দিয়েছে। এর কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর গত সপ্তাহে গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা ঘোষণা দিয়েছে। গাজা খালি করতে চান তিনি। ট্রাম্পের এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন জাতিসংঘ ও আরব দেশগুলো।